চ্যাপ্টারটা শুরু করি। আজকে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পেভমেন্ট কম্পোনেন্ট, অর্থাৎ রাস্তার কি কি অংশ থাকে, কি কি লেয়ার থাকে, সেইগুলো আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে শিখব। তো প্রথমেই আমরা যদি আসি, প্রথমে আসি হচ্ছে ফাংশন অফ পেভমেন্ট। ফাংশন অফ পেভমেন্ট মানে হচ্ছে, পেভমেন্ট মানে হচ্ছে রাস্তা, সহজ কথায় যদি বলি যে একটা রাস্তার আসলে ফাংশন কি, রাস্তার কাজ কি সহজ কথায়। এখানে বলা আছে হাইওয়ে পেভমেন্ট ইজ ডিজাইন টু সাপোর্ট হুইল লোডস ইম্পোজড অন ইট ফ্রম ট্রাফিক মুভিং ওভার ইট। একদম বেসিক যদি আমরা চিন্তা করি, একদম বেসিক চিন্তা করলে একটা রাস্তার আসলে কাজ কি, রাস্তার কাজ হচ্ছে এর উপরে যে গাড়ির চাকাগুলা যাবে সেই লোডটাকে বহন করা। এটাই হচ্ছে রাস্তার একদম বেসিক ফাংশন। কিভাবে সে বহন করবে, যে সে একদম সমান একটা সারফেস প্রোভাইড করবে, সেখানে তার উপর দিয়ে গাড়ি গেলে যাতে সেই যে সারফেসটা ছিল বা যে রাস্তাটা ছিল সেখানে যাতে কোনো ডিপ্রেশন বা সেটেলমেন্ট তৈরি না হয়, বা সেখানে কোনো ডিস্ট্রেস তৈরি না হয়, একবারে সে মানে শক্ত রিজিডলি সেই গাড়ির যে লোডটা সেই লোডটাকে সে বহন করতে পারবে। এটাই হচ্ছে একটা রাস্তার বেসিক ফাংশন। এর সাথে অ্যাডিশনাল আরো কিছু স্ট্রেস আসে, শুধু গাড়ির যে স্ট্রেস আসবে সেটাই না, লোড আসবে সেটুকু না, এর সাথে অ্যাডিশনাল কিছু স্ট্রেস আসে। তার মধ্যে একটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জের কারণে যে স্ট্রেস আসে সেটা। দিনের বেলায় দেখা যাচ্ছে টেম্পারেচার অনেক বেশি থাকতেছে, সো হাই টেম্পারেচার কারণে এখানে একটা স্ট্রেস আসতেছে। আবার রাত্রেবেলায় যখন টেম্পারেচার অনেক কমে যাইতেছে তখন লো টেম্পারেচার কারণে এর উপরে একটা স্ট্রেস আসে, সো এই স্ট্রেসটাকে বলা হয় থার্মাল স্ট্রেস। সো একটা রোডের উপরে বা একটা রাস্তার উপরে যত ধরনের স্ট্রেস কাজ করবে সেগুলাকে যদি আমরা একটা ক্লাসিফিকেশন বা একটা ক্যাটাগরাইজেশন করতে চাই, তাহলে আমরা প্রথমে বলতে পারি যে হুইল লোডের কারণে স্ট্রেস, হুইল লোডের অ্যাপ্লাইড স্ট্রেস, এরপর হচ্ছে থার্মাল স্ট্রেস। এই দুটোই হচ্ছে একদম মেজর স্ট্রেস। এছাড়াও আরো কিছু স্ট্রেস থাকে যেটা আসলে বাংলাদেশ কন্ডিশনের জন্য সেভাবে অ্যাপ্লিকেবল না। যেমন স্নোফলের কারণে একটা স্ট্রেস আসে, যে সমস্ত দেশে বরফ পড়ে সেই সমস্ত দেশে বরফ রাস্তার উপরে যখন অনেক একটা বড় মোটা বরফের লেয়ার পড়ে তখন সেই সেই ওয়েটের কারণে একটা স্ট্রেস রাস্তার উপরে আসে, যেটা বাংলাদেশের জন্য আসলে অ্যাপ্লিকেবল হয়ে ওঠে না। তো এখানে রাস্তার কাজ কি, পেভমেন্ট শুড বি স্ট্রং এনাফ টু রেজিস্ট স্ট্রেস ইম্পোজড অন ইট অ্যান্ড ইট শুড বি থিক এনাফ টু ডিস্ট্রিবিউট দ্য এক্সটার্নাল লোডস অন দ্য সাবগ্রেড। তার মানে হচ্ছে এই যে একটা রাস্তা, এই রাস্তাটাকে সাফিসিয়েন্টলি শক্ত হইতে হবে যাতে এর উপরে যে স্ট্রেসটা আসতেছে সেই স্ট্রেসটা সে ইফেক্টিভলি ডিস্ট্রিবিউট করে দিতে পারে। নিচে যে বিভিন্ন লেয়ার আছে, নিচে বিভিন্ন লেয়ারে সে ভাগ করে দিতে পারে যাতে রাস্তার কোনো ক্ষতি না হয়। তো এখানে কিছু ফিগার দেখানো আছে। একটা এইচএস-20 হুইল লোড, একটা এইচএস-20 হুইল লোডের উপরে যে লোডটা আসে, এরা একটা রাস্তাতে আসলে হুইল লোডের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় সেটা এখানে দেখানো আছে। প্রথমত এই যে উপরের যে কালো লেয়ারটা দেখতেছি এটা আমরা বলতে পারি বিটুমিনাস কংক্রিট, অ্যাসফাল্ট কংক্রিটের লেয়ার। এর নিচে আরো বিভিন্ন লেয়ার, যেমন সাপোজ এটাকে যদি আমরা বেস কোর্স চিন্তা করি, এই যে নিচে একটু ডার্ক কালারের সেটাকে যদি আমরা সাবগ্রেড বা মাটির লেয়ার চিন্তা করি, তাহলে কোন লেয়ারে আসলে স্ট্রেস ডিস্ট্রিবিউশন কিভাবে হয় সেটা এখানে দেখানো আছে। তো প্রথমত যেটা বলতেছে, যখন শক্ত লেয়ার থাকে, যেমন আমরা যদি কংক্রিটের কথা চিন্তা করি, আমাদের বিল্ডিং এ যে সমস্ত কংক্রিটের কথা, কংক্রিট আমরা ইউজ করি, এই কংক্রিটের ক্ষেত্রে যদি সাপোজ এটা একটা স্ল্যাব চিন্তা করি, সাপোজ এটা হচ্ছে একটা স্ল্যাব, এই স্ল্যাবে যদি ফাটল ধরা শুরু করে তাহলে কি হয়, এই যে স্ল্যাব, এই স্ল্যাব থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে লোড ডিস্ট্রিবিউশন হওয়া শুরু হয়, লোডটা ডিস্ট্রিবিউশন হয়। তো সেম ভাবে এই যে উপরের যে লেয়ারটা বিটুমিনাস কংক্রিটের যে লেয়ারটা সেটাও একটা রিজিড লেয়ার, শক্ত লেয়ার। তো শক্ত লেয়ারের ক্ষেত্রে এর যে স্ট্রেস, চাকা থেকে যে স্ট্রেস আসতেছে সেই স্ট্রেসটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিস্ট্রিবিউট হতে থাকে। এবং যখন সেটা মোটামুটি মানে সফট লেয়ারে আসে, সফট লেয়ারে গিয়ে এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন অ্যাঙ্গেলটা কমে যায়, তখন সফট লেয়ারের ক্ষেত্রে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। এই ফিগারটাতে সেটাই দেখানো হয়েছে। এগুলো আমাদের মুখস্থ করতে হবে না, এটা জাস্ট মানে জেনারেল বেসিক কনসেপ্ট যে যখন রাস্তার উপরে গাড়ি চলাচল করে, ওই যে গাড়ির চাকা, সেই চাকার লোডটা তো আলটিমেটলি মাটিতে যাবে, লোডটা আসলে কিভাবে ডিস্ট্রিবিউশন হয় সেটা এখানে দেখানো হয়েছে। শক্ত লেয়ার পর্যন্ত বা বিটুমিনাস লেয়ার পর্যন্ত, বিটুমিনাস কংক্রিটের যে লেয়ার, সেই কংক্রিটের লেয়ার পর্যন্ত সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিস্ট্রিবিউট হয়। এর উপরে পরে যখন সফট লেয়ার আসে, সফট লেয়ারে গিয়ে সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিস্ট্রিবিউট হতে থাকে। এখানে একটা থার্মাল স্ট্রেসের একটা ফিগার দেখানো আছে। এটা থার্মাল স্ট্রেসে, এটা মেইনলি হচ্ছে আরসিসি স্ল্যাবের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বিটুমিনাস স্ল্যাবের ক্ষেত্রে আসলে এত বেশি থার্মাল স্ট্রেসের ইয়ে হবে না, কারণ সেটা বিটুমিনাস বা ফ্লেক্সিবল পেভমেন্ট যেটা সেটা ডিফর্ম হতে পারে, সেটা অ্যাজ এ স্ল্যাব আকারে এভাবে মানে ডিফ্লেক্ট হবে না। আরসিসি রোডের কথা যদি আমরা চিন্তা করি, আরসিসি রোডটা আর কিছুই না, আরসিসি রোডটা হচ্ছে বেস লেয়ারের উপরে বা নিচে সাব বেস বা সাবগ্রেড লেয়ারের উপরে একটা
আরসিসির স্ল্যাবের মতো কাজ করে আরসিসি রোডটা। যখন এই দিনের বেলা এবং রাত্রের বেলায় টেম্পারেচারের ডিফারেন্স আসে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট আসে, তখন এই যে আরসিসি স্ল্যাবটা সেটা দুই ভাবে এরকম ডিফ্লেক্ট হয়ে যায়। প্রথমে বলতেছে, যদি উপরের ফিগারটা চিন্তা করি, এটা বলতেছে রাত্রে বা নাইট। নাইটে যখন টেম্পারেচারটা কম থাকে, টেম্পারেচারটা কম থাকলে এই যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটা এইভাবে দুই পাশে শ্রিঙ্ক করতে শুরু করে। শ্রিঙ্ক মানে হচ্ছে দুই পাশে সংকুচিত হইতে শুরু করে। সংকুচিত হলে কি হয়, এরকম নিচের দিকে এরকম বেঁকে যায়। আর যখন দিনের বেলায় থাকে, দিনের বেলায় যখন উপরের টেম্পারেচারটা বেশি হয়, এখানে দুইটা কথা আছে। সেটা হচ্ছে রাত্রের বেলায় এবং দিনের বেলায়। আমি প্রথমে দিন থেকে শুরু করি। দিনের বেলায় সাপোজ দুপুর বেলায় যখন টেম্পারেচার অনেক বেশি থাকে, দুপুরের টেম্পারেচার বেশি থাকা মানে কি, এই যে রোডের সারফেসের টেম্পারেচারটা থাকে বেশি এবং তার নিচের দিকের টেম্পারেচারটা থাকে কম। তাই কি হয়, এই স্ল্যাবটা হচ্ছে ইলংগেট করতে শুরু করে, দুই পাশে সম্প্রসারিত হইতে চেষ্টা করে। তাই সম্প্রসারিত হইতে চেষ্টা করলেও সে সম্প্রসারিত হইতে পারে না। কারণ কি, কারণ হচ্ছে পাশে আরো স্ল্যাব থাকে, এদিকে আরো কন্টিনিউয়াস, রোডটা তো কন্টিনিউয়াস একটা সেকশন, তো রোড এরকম কন্টিনিউয়াস চলতে থাকে। তাই দুই পাশে এসে এরকম মুভ করার জায়গা পায় না। তখন কি হয়, তখন সেটা উপরের দিকে এরকম মুভ করে, উপরের দিকে বেঁকে যায়, ডিফ্লেক্ট হয়ে যায়। রাত্রেবেলায় সেম ঘটনাটা হয়ে যায় উল্টা। রাত্রের বেলায় কি, যখন বাইরের টেম্পারেচারটা ঠান্ডা হয়ে যায়, বাইরের টেম্পারেচার ঠান্ডা হলে উপরের যে সারফেসটা এইটা ঠান্ডা হয়, কিন্তু এই যে দিনের বেলায় এই যে স্ল্যাবটা আস্তে আস্তে গরম হইতেছিল, সেটা নিচের দিকে গরমই থাকে, কারণ নিচের দিকে টেম্পারেচারটা ঠান্ডা হইতে পারে না। তখন কি হয়, এই স্ল্যাবটা নিচের দিকে বা ভিতরের দিকে এরকম ডাউনওয়ার্ড কার্ল হয়ে যায়, নিচের দিকে এরকম ডিফ্লেক্ট হয়ে যায়। সেটা হচ্ছে আরসিসি স্ল্যাবের একটা থার্মাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন বা থার্মাল স্ট্রেসের কারণে কিরকম ডিফ্লেকশন হয় স্ল্যাবটা, সেরকম একটা জাস্ট ফিগার দেখানো আছে, যাতে নিজেরা মানে দেখে একটু বোঝা যায়, একটু কনসেপ্ট নেওয়া যায় যে আসলে থার্মাল স্ট্রেসটা আসলে রোডে কিভাবে কাজ করে। এই যে এখানে একটা ফিগার দেখানো আছে, এটা মেইনলি হচ্ছে টেম্পারেচার। মানে আমরা তো সাধারণত যখন একটা রোড ডিজাইন করি, তখন আমরা আসলে মেজর ফোকাসটা দেই হচ্ছে অ্যাপ্লাইড মানে হুইল লোডের উপরে। হুইল লোড থেকে কি পরিমাণ স্ট্রেস আসতেছে সেটা নিয়ে আসলে আমরা বেশি চিন্তা করি, কিন্তু থার্মাল স্ট্রেসটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা বোঝানোর জন্য এই কয়েকটা ফিগার এখানে রাখা আছে। এখানে প্রথম যে ফিগারটা দেখালাম এটা হচ্ছে একটা আরসিসি রোডের ক্ষেত্রে। আর এই যে এখানে যে একটা ফিগার দেখতেছি, এটা হচ্ছে একটা বিটুমিনাস রোড। বিটুমিনাস রোডটা যদি আমরা খেয়াল করি, এই যে ফিগারটা যদি খেয়াল করি, এটা হচ্ছে একটা থার্মাল ক্যামেরাতে নেওয়া ফিগার। এই ফিগারটাতে আসলে কি বোঝা যাচ্ছে, এখানে দেখেন একটা স্কেল লাগানো আছে। এই স্কেলটা দুইটা টেম্পারেচার শো করতেছে। নিচে যেটা বলতেছে এটা হচ্ছে 64 ডিগ্রি ফারেনহাইট, উপরে যেটা বলতেছে সেটা হচ্ছে 82 ডিগ্রি ফারেনহাইট। এই যে এই যত লাল অংশগুলা দেখতেছি, লালগুলা ডিনোট করতেছে যে এখানে টেম্পারেচারটা অনেক বেশি। এই যে স্কেলটার উপরের অংশটা হচ্ছে লাল, তার মানে হচ্ছে এই অংশগুলোর টেম্পারেচার অনেক বেশি। কেন বেশি সেটা আবার এখান থেকে রিলেট করা যায়। এই যে যেই অংশগুলোর টেম্পারেচার অনেক বেশি, সেগুলো দেখেন কালো বিটুমিনাস সারফেস। কালো রং কি হয়, যখন দিনের বেলায় সূর্য পড়ে, সূর্যের আলো আসে, তখন এই কালো রংটা সেই আলোটা শোষণ করে, অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করবে, নিজের টেম্পারেচারটা বাড়াইতে থাকে। তো আমাদের বেশিরভাগ মানে যত ট্রান্সপোর্টেশন বা রোড নেটওয়ার্ক আমরা দেখি, বেশিরভাগই তো বিটুমিনাস কংক্রিট। তো বিটুমিনাস কংক্রিট কি হয়, এই দিনের বেলায় সূর্যের আলোটা শোষণ করে এর সারফেসটা অনেক গরম হয়ে যায়। তো বিটুমিন গরম হলে কি হয়, আপনারা বিটুমিনের টেস্ট করছেন কিনা জানি না, ট্রান্সপোর্টেশন সেশনাল 2 মনে হয় এখন এই সেমিস্টারে আপনাদের আছে। তো ট্রান্সপোর্টেশন সেশনাল 2 তে বিটুমিনের টেস্ট করার কথা। বিটুমিনকে যখন হিট দিবেন, সে আস্তে আস্তে নরম হইতে শুরু করবে, আস্তে আস্তে গলতে শুরু করবে। রাস্তার ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটে, যখন অনেক বেশি টেম্পারেচার হয়, দুপুরে অনেক বেশি টেম্পারেচার হয়ে যায়, এটা সফট হয়ে যায়, বিটুমিনটা সফট হয়ে যায়। তো সফট হয়ে যাওয়ার পরে সফট বিটুমিনের উপরে যখন অনেক বেশি ভারী ট্রাক যায়, তখন কি হয়, ওই যে ট্রাকের যে চাকার টায়ারের যে মার্ক, সেই মার্কটা ওই রাস্তার উপরে পড়ে যায়। এইভাবে আস্তে আস্তে সেখানে একটা ডিস্ট্রেস তৈরি হয়। এরপরে যে কথাটা লেখা আছে বা যে পয়েন্ট আছে, সেটা হচ্ছে ডিজাইরেবল ক্যারেক্টারিস্টিক্স অফ পেভমেন্ট। তার মানে হচ্ছে একটা রাস্তার কি কি ডিজাইরেবল বৈশিষ্ট্য থাকা উচিত, মানে কি কি বৈশিষ্ট্য একটা রাস্তার থাকতে হবে। তো প্রথমেই বলা আছে, এখানে অনেকগুলা পয়েন্ট বলা আছে, আমি চেষ্টা করব পয়েন্টগুলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করার। আপনারা যখন এই জিনিসটা পড়বেন বা লিখবেন, আপনাদের যে অনেকগুলো সব পয়েন্ট লিখতে হবে, বিষয়টা এরকম না। আপনি জাস্ট এই আপনার এই নলেজটা, এই যে নলেজটা আমি বলতেছি, সেটাকে ক্যাচ করার চেষ্টা করেন। চেষ্টা করার পরে আপনি একটা রাস্তার সাথে তুলনা করেন। তুলনা করে দেখেন যে আপনি জাস্ট নিজেই ডিসিশন নেন যে আসলে এই রাস্তাটার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। সেভাবেই আসলে নলেজটা অ্যাকুয়ার করা সম্ভব হয়। এখানে যে যা মানে ম্যাটেরিয়ালস দিয়ে দিতেছি, এটা শুধু হুবহু মুখস্থ করে আসলে বেশি দিন মনে থাকবে না। প্রথম একটা রাস্তার মেইন যে বৈশিষ্ট্যটা থাকতে হবে, যে ইট শুড বি সাফিসিয়েন্টলি থিক টু ডিস্ট্রিবিউট দ্য লোড।
প্রথমে যেটা দেখলাম যে একটা রাস্তার হচ্ছে মেন বৈশিষ্ট্য। যদি আমরা সাপোজ একটা বিল্ডিং এর কথা চিন্তা করি, একটা বিল্ডিং এ সাপোজ আমি একটা কলাম দিলাম, কলামের মেইন মানে উদ্দেশ্যটাই, কলামের উদ্দেশ্যটা হচ্ছে সুপার স্ট্রাকচার থেকে মানে যে লোডটা পড়তেছে তার উপরে, ওই কলামটার উপরে যে স্ল্যাব আছে, ওই কলামটার উপরে যে বিমটা আছে, স্ল্যাব থেকে যে বিমে লোড আসতেছে, বিম থেকে সে লোডটা আসতেছে, সেই লোডটাকে সে বহন করে নিচে নিয়ে যাবে, ফাউন্ডেশনে নিয়ে যাবে। এটা হচ্ছে একটা কলামের মেইন ফাংশন। তো রাস্তার মেইন ফাংশনটাও কি, এটা সাফিসিয়েন্টলি ঠিক হইতে হবে যাতে এর উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারে। এটা যাতে যে গাড়ির যে লোড সেই লোডটাকে যাতে ধারণ করতে পারে এরকম সাফিসিয়েন্টলি তাকে শক্ত হইতে হবে, ঠিক হইতে হবে। এরপর ইট শুড বি স্ট্রাকচারালি সাউন্ড এনাফ টু উইথস্ট্যান্ড দ্য স্ট্রেসেস ইম্পোজড অন ইট। তার মানে হচ্ছে এটাকে স্ট্রাকচারালি শক্ত হইতে হবে যাতে এর উপরে যে সমস্ত স্ট্রেস আসবে, মেজর স্ট্রেস কিন্তু বাংলাদেশের জন্য বললাম দুইটা, একটা হচ্ছে গাড়ির চাকার স্ট্রেস আর একটা হচ্ছে থার্মাল স্ট্রেস। এই দুইটা স্ট্রেস যখন আসবে তাতে যে এই দুইটা স্ট্রেস যাতে সে নিতে পারে এরকম স্ট্রাকচারালি তাকে শক্ত হইতে হবে। তারপরে বলতেছি ইট শুড প্রোভাইড এ রিজনেবলি হার্ড ওয়ারিং সারফেস সো দ্যাট দ্য অ্যাব্রেসিভ অ্যাকশন অফ হুইলস ডাজ নট ড্যামেজ দ্য সারফেস। কথাটার মানে হচ্ছে যে সারফেসটা এ প্রোভাইড করবে, রোডটা প্রোভাইড করবে, এটাকে সাফিসিয়েন্টলি শক্ত হইতে হবে যাতে যখন এর উপরে দিয়ে গাড়ির চাকা চলাচল করবে চাকার সাথে যাতে পাথরগুলো উঠে না আসে এরকম যাতে সাফিসিয়েন্ট শক্ত হইতে হবে। অনেক রাস্তাতে দেখবেন যে রাস্তাটা অনেক পুরাতন হয়ে গেছে, সেই সমস্ত রাস্তায় যখন এর উপর দিয়ে গাড়ির চাকা চলাচল করে চাকার সাথে কিছু ছোট ছোট পাথর উঠে আসে। এটা মেইনলি হয় যে যখন বিটুমিনাস কংক্রিট দিয়ে রাস্তা বানানো হয় 5 বছর পরে বা 7 বছর পরে ওই উপরের লেয়ারে যে বিটুমিনটা থাকে সেই বিটুমিনটা অক্সিডাইজড হয়ে যায়। অক্সিডাইজড মানে হচ্ছে আপনারা জানেন কিনা জানি না, বিটুমিন মেইনলি তৈরি করা হয় হচ্ছে পেট্রোলিয়াম থেকে। তো পেট্রোলিয়াম যখন বিটুমিন করা হয় এর মধ্যে কিছু ভোলাটাইল সাবস্টেন্স মানে যেটা বাতাসে আস্তে আস্তে উড়ে যাবে এরকম কিছু পদার্থ থাকে। তো যখনই এই বিটুমিন দিয়ে রাস্তায় মানে কাস্টিং করা হয় এটা হবেই, এটার আসলে আটকানোর উপায় নেই। সো এটা 5 বছর বা 7 বছর পরে যখন বিটুমিনটা অক্সিডাইজড হয়ে যায় তখন আস্তে আস্তে এই উপরের লেয়ারটার বন্ডিংটা কমে আসতে থাকে, পাথরের সাথে যে বিটুমিনের বন্ডিং সেটা কমে আসতে থাকে, যার ফলে যখন এর উপর দিয়ে গাড়ির চাকা যায় এই চাকার সাথে সাথে কিছু ছোট ছোট পাথর উঠে আসতে থাকে। এগুলার প্রত্যেকটা কি কি মেনটেনেন্স করতে হবে এগুলো সব একটা চ্যাপ্টারে আমার রেডি করা আছে, পেভমেন্ট স্ট্রেস নামে একটা চ্যাপ্টার আছে, যেখানে এই যে এরকম আমি বলতেছি আস্তে আস্তে পাথর উঠে আসতেছে এটা কিভাবে আটকানো যায় সেই সমস্ত মেনটেনেন্স আমরা শিখব। এরপরে বলতেছি ইট শুড বি ডাস্ট ফ্রি সো দ্যাট ট্রাফিক সেফটি ইজ নট ইম্পেয়ার্ড। ইম্পর্টেন্ট একটা ফিচার যে পেভমেন্ট বা রাস্তাকে হইতে হবে ডাস্ট ফ্রি। কেন ডাস্ট ফ্রি হইতে হবে? আপনি একটা রাস্তার কথা চিন্তা করেন যে রাস্তাতে যদি অনেক বেশি ধুলা থাকে, এখানে যদি একটা হাই স্পিড গাড়ি যায় তাহলে ওই ধুলাটা ওই গাড়ির থেকে কি হবে পুরো রাস্তায় এরকম ছড়াই যাবে, অর্থাৎ পিছনে যে একটা গাড়ি আছে তার ভিজিবিলিটি নষ্ট হবে। এটা হচ্ছে মানে মোটামুটি যে সমস্ত ডাস্টি রোডের একটা মেজর সোর্স অফ অ্যাক্সিডেন্ট। যে এরকম যদি খুব বেশি ডাস্ট থাকে বা ধুলার রাস্তা হয় সেই সমস্ত ক্ষেত্রে একটা মেজর সোর্স অফ অ্যাক্সিডেন্ট হচ্ছে ডাস্ট। তো রাস্তার একটা ফাংশন একটা ডিজাইরেবল ক্যারেক্টারিস্টিক্স এটা ডাস্ট ফ্রি হইতে হবে। ইটস রাইডিং কোয়ালিটি শুড বি গুড। রাইডিং কোয়ালিটি মানে হচ্ছে একটা রাস্তায় আপনি চলতেছেন, গাড়িতে চলতেছেন, এখন রাস্তাটা যদি সুন্দর স্মুথ সারফেস থাকে তাহলে কিন্তু আপনাকে ঝাঁকি খাইতে হবে না। কিছু কিছু রাস্তায় দেখবেন যে দেখতে কোনো ভাঙাচোরা নাই কিন্তু গাড়িতে চললে কিছুটা সে ভাইব্রেট করতেই থাকে, কিছুটা সে শক দিতেই থাকে। তার মানে হচ্ছে এটা সারফেস কোয়ালিটিটা ভালো নয় বা রাস্তাটার রাইডিং কোয়ালিটিটা ভালো না। একটা রাস্তার ডিজাইরেবল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রাইডিং কোয়ালিটিটা বেটার হইতে হবে, ভালো হইতে হবে। এরপরে বলা আছে ইট শুড বি স্মুথ এনাফ টু প্রোভাইড কমফোর্ট টু দ্য রোড ইউজার্স এট হাই স্পিডস এট উইচ মডার্ন ভেহিকলস আর ড্রিভেন। তার মানে হচ্ছে মডার্ন যে সমস্ত গাড়ি বা কার বা অন্যান্য যে ভেহিকল গুলো বলা হয় এগুলো সবগুলো হচ্ছে হাই স্পিডে চলার জন্য ডিজাইন করা হয়। সাপোজ আমি যদি একটা সুপার কারের কথা চিন্তা করি সে 400 কিলোমিটার পার আওয়ার বেগে চলবে, এখন সেই 400 কিলোমিটার পার আওয়ার বেগে যে গাড়িটা চলতে পারে তাকে যদি আমি একটা নর্মাল রাস্তাতে চলাই দিই তাহলে কি হবে, কিছু দূর পর পরেই কিন্তু এই আন্ডুলেশনের কারণে গাড়িটা তার ডিজায়ার্ড যে স্পিড সেই স্পিডে চলতে পারবে না। সো আমাদের জাস্ট মানে গাড়িটা মানে ভেহিকল গুলো যেমন মানে মডার্ন ভেহিকল গুলো যেমন দিনের সাথে সাথে স্পিড বাড়তেছে, ফিচার বাড়তেছে, সাথে সাথে আমাকে কি করতে হবে, রোডের কোয়ালিটিটাও বেটার করতে হবে। রোডের কোয়ালিটি যদি বেটার না করি তাহলে তো আমি জাস্ট গাড়ি নিয়ে এসে চালাইতে পারবো না। সাপোজ আমি যদি বলি যে আমাদের সাপোজ বাংলাদেশের বেশিরভাগ রাস্তা কি হয় কিছু দূর পর পর একটা করে স্পিড ব্রেকার দিয়ে দেয়। স্পিড ব্রেকার যদি থাকে সাপোজ আপনি একটা মার্সিডিজ ড্রাইভ করতেছেন, ও তো অ্যাক্সেল নিচে, ও তো কিছু দূর পর পর ওই স্পিড ব্রেকারে গিয়ে আটকে যাবে। তো এটা তো মানে একটা ভালো রোড হইলো না। একটা ভালো রোডের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কোনো স্পিড ব্রেকার থাকবে না। আমরা কি করি, আমরা জেনে হোক না জেনে হোক কিছু দূর দূরে দূরে স্পিড ব্রেকার বসাই রাখি।
এরপরে বলতেছে দ্য সারফেস অফ দ্য পেভমেন্ট শুড ডেভেলপ অ্যাজ লো অ্যাজ ফ্রিকশন পসিবল। তার মানে হচ্ছে ফ্রিকশন কম হইতে হবে, কারণ ফ্রিকশনটা গাড়ির স্পিড কমায় দেয়। যদি কোনো একটা রাস্তায় খুব বেশি ফ্রিকশন হয় তার মানে সেই গাড়িটা চলতে সেখানে বেশি ফোর্স প্রয়োজন হয়, গাড়িটার স্পিড ইফেক্টিভলি স্পিডটা কমায় দেয়। দ্য সারফেস অফ দ্য পেভমেন্ট শুড হ্যাভ অ্যাডিকুয়েট রাফনেস টু প্রিভেন্ট স্কিডিং অফ ভেহিকলস। বলতেছে খুব বেশি ফ্রিকশন থাকা যাবে না, আবার একদম বেশি পিচ্ছিল হওয়া যাবে না যে ব্রেক করলে যাতে স্কিড করে না যায়। বাংলাদেশে কিন্তু অনেকগুলো রাস্তা এরকম হয় যে এত বেশি বিটুমিন ইউজ করে, বেশি বিটুমিন ইউজ করলে উপরের যে সারফেসটা সেটা একদম পলিশড হয়ে যায়। পলিশড হলে কি হয়, যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে সেটা মানে স্লিপারি হয়ে যায়, স্কিডি হয়ে যায়, স্কিড থাকে না, তখন ব্রেক করলে গাড়ি কিছু দূর সামনে আগে চলে যায়। দ্য সারফেস শুড নট প্রডিউস এক্সেসিভ লেভেল অফ সাউন্ড। তার মানে হচ্ছে কিছু কিছু রাস্তায় দেখবে যে গাড়ি চললে অনেক বেশি শব্দ হয়, জাস্ট অন্য কোনো শব্দ না, হর্নের বা শব্দ না, রাস্তায় গাড়ি চলাচল করার কারণে অনেক বেশি শব্দ হয়। এটা হচ্ছে রাস্তার একটা ফেইলিয়ার। মানে রাস্তায় এমনভাবে ডিজাইন করতে হয় যাতে এরকম এক্সেসিভ সাউন্ড না থাকে, এটা খুব সহজে কন্ট্রোল করা যায়। রাস্তার যে লেয়ারটা বিটুমিনাস লেয়ারের যে মানে বিটুমিনাস কংক্রিটের যে লেয়ারটা সেটা যদি সাফিসিয়েন্টলি মোটা দেওয়া হয়, থিক দেওয়া হয়, উপরের সারফেসে যদি বড় পাথর ইউজ না করে ছোট পাথর ইউজ করা হয় তাহলে খুব সহজেই এই সাউন্ডটা কমানো যায়। দ্য সারফেস শুড বি ইম্পারভিয়াস সো দ্যাট দ্য ওয়াটার ডাজ নট পেনিট্রেট দ্য পেভমেন্ট। তার মানে হচ্ছে যে সারফেস বিটুমিনাস লেয়ার বা ফ্লেক্সিবল পেভমেন্টের যে সারফেস সেটাকে পানির এগেনস্টে সেটাকে ইম্পারভিয়াস হইতে হবে, অর্থাৎ তার ভিতর দিয়ে যাতে পানি না ঢুকে যেতে পারে। এটাও মানে বাংলাদেশের আসলে রাস্তা নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ। দেখবেন বাংলাদেশের মানে বেশিরভাগ রাস্তাই নষ্ট হয় জাস্ট বর্ষাকালটা শেষ হয়, তারপর পরে রাস্তাগুলো নষ্ট হয়ে যায়, কারণ এই বর্ষাকালে হচ্ছে পানির ভিতরে ঢুকে। যদি আপনি মানে মানে প্রত্যেকটা রাস্তা প্রপারলি মেনটেনেন্স করা হয় এবং প্রপারলি রাস্তাটা কনস্ট্রাক্ট করা হয়, রাস্তাটার উপরের লেয়ারটা দেওয়ার পর সেখানে সিল কোড দেওয়া হয়, তাহলে আসলে এই জিনিসগুলো আটকানো সম্ভব। কিন্তু বাংলাদেশে আসলে এই সমস্ত তদারকি অভাব, যে কারণে আসলে বেশিরভাগ মানে বিশেষ করে এগুলো গ্রামের দিকে যদি দেখেন, বিশেষ করে এলজিডি যে সমস্ত রোডগুলো বানায় বা একটু ভিতরের দিকে, সেই সমস্ত উপরের যে মানে যে বিটুমিনাস কংক্রিটটা যেটা দেয় সেটা আসলে মানে খুবই খারাপ কোয়ালিটি দিয়ে থাকে। মানে এমন ভাবে যে আপনি উপর থেকে দেখেই বুঝতে পারতেছেন যে এর ভিতরে পানি ঢুকবে। উপরের যে মানে উপরের সারফেস লেয়ারের যে পাথরগুলো সেগুলোই আলগা আলগা হয়ে থাকে। এটা তো ইম্পারভিয়াস হলো না, একবার পানি ঢুকলে সেখানে সেটা হচ্ছে ওই রাস্তাটার উইক পয়েন্ট। পেভমেন্ট ইঞ্জিনিয়ারিং একটা কথা আছে যে পানি হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্টের সব থেকে বড় শত্রু। একবার পেভমেন্টের মধ্যে পানি ঢুকলে সেটা বিটুমিনের বন্ডিংটা আস্তে আস্তে নষ্ট করে ফেলতে থাকে। সেখানে একটা পটহোল তৈরি হয়, পটহোল থেকে সেই পটহোলটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে করতে রাস্তাটা নষ্ট করে ফেলে। এরপরে বলতেছে দ্য পেভমেন্ট শুড হ্যাভ লং লাইফ অ্যান্ড লো মেনটেনেন্স কস্ট। তার মানে হচ্ছে যে পেভমেন্ট আমরা ডিজাইন করব বা কনস্ট্রাক্ট করব সেটা লং লাইফ থাকতে হবে এবং তার মেনটেনেন্স কস্টটাও কম্পারেটিভলি কম হইতে হবে। এইগুলো হচ্ছে একটা রাস্তার মানে বৈশিষ্ট্য। এখানে অনেকগুলো পয়েন্ট লেখা আছে যেগুলো বললাম, এইগুলাই আপনি জাস্ট পড়েন, পড়ে আপনি একটা বেসিক নলেজ অ্যাকোয়ার করেন। এরপরে আপনি একটা রাস্তার সাথে চিন্তা করেন, তুলনা করেন, তুলনা করে আপনি আপনার মতো আনসার রেডি করেন। যদি পরীক্ষায় আসে বা নিজের জানার মতো হয়ে থাকে, জাস্ট নিজে পুরো নলেজটা অ্যাকোয়ার করে একটা রাস্তার সাথে কম্পেয়ার করে আসলে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত এটা আপনি ডিটারমাইন করেন। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা পরীক্ষায় আসে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কম্প্যারিজন বিটুইন ফ্লেক্সিবল পেভমেন্ট অ্যান্ড রিজিড পেভমেন্ট। সাধারণত আমরা যে রাস্তাগুলো ডিজাইন করে থাকি সেটা হচ্ছে এই দুইটা টাইপের রাস্তায় ডিজাইন করা হয়। সেটা একটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট, সারা পৃথিবীতে খুবই পপুলার, অনেক দিন থেকে ব্যবহৃত হয়ে আসতেছে। আর একটা হচ্ছে রিজিড পেভমেন্ট বা আরসিসি রোড, আরসিসি রোডটাকে বলা হয় রিজিড পেভমেন্ট। এটাও এখন অনেক বেশি ইউজ করা হইতেছে, আগের তুলনায় এটা জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তেছে। এর বেশ কিছু ভালো দিক আছে যেগুলোর কারণে আস্তে আস্তে এটা জনপ্রিয়তাটা বাড়তেছে। এই পয়েন্টটা আমরা এই ফ্লেক্সিবল পেভমেন্ট এবং রিজিড পেভমেন্ট তাদের মধ্যে কম্প্যারিজনটা আসলে মানে কোনটা বেটার বিভিন্ন মানে ফিচারের রেসপেক্টে, অর্থাৎ বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী কোন বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোনটা মানে কোথায় ফ্লেক্সিবল পেভমেন্ট ভালো, কোথায় রিজিড পেভমেন্ট ভালো, এরকম কিছু কম্প্যারিজন দেখানো আছে। সো এরকম একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, সরাসরি এভাবে আসতে পারে অথবা একটু ঘুরায় দেওয়া থাকতে পারে। যেমন এবার একটা প্রশ্ন ছিল আপনাদের যে যদি ঢাকা থেকে চিটাগং রুটে একটা রেল লাইন করা হইতেছে, সেখানে স্লিপার হিসেবে কোনটাকে আপনি বেটার মনে করেন, এরকম একটা প্রশ্ন দিয়েছিলাম। সেইগুলো একটু মানে আপনার নলেজটাকে অ্যাপ্লিকেশন করার মতো একটা সুযোগ আর কি, একটা প্রশ্ন। তো সেখানে সাপোজ কেউ কেউ লিখছে, দেখলাম আরসিসি স্লিপার লিখছে, আমি একটা সেকশনের খাতা দেখছি, কেউ কেউ লিখছে আরসিসি স্লিপার, কেউ লিখছে উড স্লিপার। তো যে যেটাই লেখেন আনসার তো সবগুলাই ট্রু, সবগুলাই ঠিক। হাইপোথেটিক্যাল কোশ্চেন, এখানে আনসার আপনি যেটাই লেখেন সেটাই ঠিক, কিন্তু কি করতে হবে আপনার আনসারের এগেনস্টে আপনাকে জাস্টিফাই করতে হবে।
কেউ কেউ দু একটা লাইন লিখছে জাস্টিফিকেশনে, কেউ কেউ লেখে না। তো যে যেরকম লিখছে সে সেরকম মার্কস পাইছে। সো এরকম প্রশ্ন থাকতে পারে যে সাপোজ একটা হাইওয়ে প্রজেক্ট চলতেছে, এখানে না আপনার জাস্টিফিকেশন অনুযায়ী কোনটা দেওয়া বেটার হবে, ফ্লেক্সিবল পেমেন্ট নাকি রিজিড পেমেন্ট। এখন আপনি যেটা আনসার করেন সেটা রেসপেক্টে আপনাকে জাস্টিফিকেশন দিতে হবে। তো সেরকম এখানে কয়েকটা পয়েন্ট লেখা আছে, অনেকগুলাই পয়েন্ট লেখা আছে, আমি একটা একটা করে বলবো। প্রথমে হচ্ছে ডিজাইন প্রিসিশন। ডিজাইন প্রিসিশন মানে হচ্ছে কোন ধরনের রাস্তা প্রিসাইসলি ডিজাইন করা যায়। তো প্রথমে ফ্লেক্সিবল পেভমেন্ট বা বিটুমিনাস যে পেভমেন্টগুলা, এই বিটুমিনাস পেভমেন্টের ডিজাইন প্রসেসটা হচ্ছে মেকানিস্টিক ইম্পেরিক্যাল মেথড। মেকানিস্টিক ইম্পেরিক্যাল মেথড কি জিনিস, কারণটা আপনাদের কাছে নতুন। ইম্পেরিক্যাল মেথড হয়তো আপনারা শুনে আসছেন। ইম্পেরিক্যাল মানে হচ্ছে যে সমস্ত ফর্মুলার কোনো ডেরিভেশন থাকে না, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল ফর্মুলা। আছে অনেকবার এই যে মানে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে, এক্সপেরিমেন্ট করে এরকম রেজাল্ট পাওয়া গেছে, সেখান থেকে একটা জেনারেল ট্রেন্ড লাইন ড্র করা হয়েছে এবং সেখান থেকে একটা ফর্মুলা ডিরাইভ করা হয়েছে। এই সমস্ত ফর্মুলাকে বলা হয়েছে ইম্পেরিক্যাল ফর্মুলা, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যাদের কোনো ডেরিভেশন নাই। আর মেকানিস্টিক মানে হচ্ছে এই যে সাপোজ বিটুমিনাস কংক্রিট তৈরি করতে আমরা যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করতেছি, তাদের প্রপার্টিজের উপরে ডিপেন্ড করে। আমি হয় একটা প্রবলেম ফেস করতেছি কিনা, আপনারা কি কেউ কিছু বলতে চাইতেছেন? আমি আসলে পিছনের ইসে যাইতে পারতেছি না আপনাদের ট্যাবটাতে। আচ্ছা, এক সেকেন্ড। আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যায়। আচ্ছা, আচ্ছা, কন্টিনিউ করি। তো ডিজাইন প্রিসিশন হচ্ছে সেটা যে কোন পেভমেন্টটা আসলে কত প্রিসাইসলি ডিজাইন করা যায়। তো যেটা বলতেছিলাম, ফ্লেক্সিবল পেভমেন্টটা ডিজাইন প্রসেসটা হচ্ছে মেকানিস্টিক এম্পিরিক্যাল মেথড। এখানে সরাসরি কোনো ডিরাইভ করা কোনো ফর্মুলা নেই। এখানে কিছু এম্পিরিক্যাল ফর্মুলা ইউজ করা হয় এবং কিছু ম্যাটেরিয়ালের প্রপার্টিজ চিন্তা করা হয়, ম্যাটেরিয়ালসের প্রপার্টিজ ইউজ করা হয়। তো সেইখান থেকে ডিজাইন মানে রাস্তা ডিজাইন করা হয় বা শিখবো, দেখবো যে অনেকগুলা গ্রাফ আছে, গ্রাফ থেকে শিখতে হয়। আর রিজিড পেভমেন্ট যেটা, আরসিসির পেভমেন্ট যেটা, সেটা হচ্ছে আরসিসি স্ল্যাবের মতো। আরসিসি স্ল্যাবের মতো এখানে যে পরিমাণ লোড পড়ে সেই লোডের স্ট্রেসের এগেনস্টে কত ইঞ্চি থিকনেসের একটা স্ল্যাব প্রোভাইড করব সেইভাবে ডিজাইন করা হয়। তো সেই ক্ষেত্রে চিন্তা করলে, ডিজাইন প্রিসিশনের ক্ষেত্রে চিন্তা করলে রিজিড পেভমেন্ট ডিজাইন বা আরসিসি পেভমেন্ট ডিজাইনটা একদম প্রিসাইজড হয়, কারণ এখানে কি পরিমাণ স্ট্রেস আসতেছে, তার এগেনস্টে কতটুকু থিকনেস দিতে হবে, কতটুকু রড দিতে হবে কিনা, কোথায় কোন ধরনের রড দিতে হবে, এগুলো পুরোপুরি আরসিসি পেভমেন্টে ডিজাইন করা যায়। কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্টে এরকম কোনো গিভেন ফর্মুলা নেই, কোনো ডিরাইভড ফর্মুলা নেই। এখানে কিছু ইম্পেরিক্যাল ফর্মুলা এবং মেকানিস্টিক প্রপার্টিজের উপরে ডিপেন্ড করে ডিজাইন করা হয়। তাই এখানে ডিজাইন প্রিসিশনটা রিজিড পেভমেন্টের তুলনায় কম থাকে। এরপর আসে সার্ভিস লাইফ। সার্ভিস লাইফের কথা যদি চিন্তা করি, একটা প্রপারলি ডিজাইনড আরসিসি রোড যদি প্রপারলি ডিজাইন করা হয়, তার জয়েন্টগুলো যদি ঠিকঠাকভাবে দেওয়া হয়, তাহলে প্রায় 30 থেকে 40 বছর পর্যন্ত সার্ভিস দিতে পারে। তার এগেনস্টে একটা ফ্লেক্সিবল পেভমেন্ট দেখা যায় 10 থেকে 15 বছর বা সর্বোচ্চ 20 বছর পর্যন্ত সার্ভিস দিতে পারে। তো সার্ভিস লাইফের কথা চিন্তা করলে কিন্তু আরসিসি রোডটা বেশি দিন পর্যন্ত সাস্টেইন করতে পারে। এরপর হচ্ছে মেইনটেনেন্স। মেইনটেনেন্স আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা রিজিড পেভমেন্ট, একটা মানে ওয়েল কনস্ট্রাক্টেড রিজিড পেভমেন্টের মেইনটেনেন্স কস্ট খুবই কম। এখানে মেইনটেনেন্সের জন্য আলাদা খুব বেশি টাকা পয়সা খরচ করতে হয় না। কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্টে কিন্তু মেইনটেনেন্স কস্টটা তুলনামূলক বেশি। কারণ একটা রাস্তায় সাপোজ একটা বর্ষার সিজন পরে সেখানে একটা পটহোল তৈরি হয়েছে, তো পটহোল তৈরি হলে কি করতে হয়, সেখানে আবার ওই মেইনটেনেন্স হিসেবে আবার ওই পটহোলটাকে ফিল আপ করতে হয়। আবার কিছু কিছু জায়গায় এজ ব্রেকিং হয়ে যায়, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এই স্ট্রিপিং হয়ে যায়। সেই সমস্ত জায়গায় আবার নতুন করে মেইনটেনেন্সের জন্য মোটামুটি মেইনটেনেন্স কস্টটা আরসিসি পেভমেন্টের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। এরপরে আর একটা কনসিডারেশন হচ্ছে ইনিশিয়াল কস্ট। ইনিশিয়াল কস্ট মানে হচ্ছে যখন আমি কনস্ট্রাকশনটা শুরু করতেছি তখন আসলে কোন রাস্তাটা তৈরি করতে আমার খরচ বেশি হইতেছে। এটা হচ্ছে একদম মানে সিম্পল কথা, যে রিজিড পেভমেন্ট যদি আমরা করতে চাই তাহলে আমাদের সেখানে কি লাগবে, পাথর লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে। আর ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে কি হয়, বিটুমিন লাগে আর পাথর লাগে, রডের খরচটা আসলে লাগে না।
তো সেদিক থেকে চিন্তা করলে কিন্তু আসলে রিজিড পেভমেন্টের তুলনায় ফ্লেক্সিবল পেভমেন্টের ইনিশিয়াল কস্টটা কম। শুরুর দিকে খরচটা ফ্লেক্সিবল পেভমেন্টের কম, রিজিড পেভমেন্টের ক্ষেত্রে ইনিশিয়াল কস্টটা অনেক বেশি হয়ে যায়। এরপর আরেকটা কনসিডারেশন হচ্ছে স্টেজ কনস্ট্রাকশন। বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করলে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। স্টেজ কনস্ট্রাকশনটা হচ্ছে আমি যদি রাস্তা করতে চাই তাহলে আসলে আমি একাধিক স্টেজে কনস্ট্রাকশন করতে পারবো কিনা। একাধিক স্টেজে মানে হচ্ছে আপনি যদি এই ফ্লেক্সিবল পেভমেন্ট বা বিটুমিনাস রোডের কথা চিন্তা করেন, এই বিটুমিনাস রোড বানানোর সব থেকে বড় যে কয়েকটা সুবিধা, তার মধ্যে একটা মেজর সুবিধা হচ্ছে এই স্টেজ কনস্ট্রাকশন। স্টেজ কনস্ট্রাকশনটা কি? আপনি সাপোজ আপনার উপরে 6 ইঞ্চি বিটুমিনাস লেয়ার দিতে হবে, 6 ইঞ্চি বিটুমিনাস কংক্রিট দিতে হবে। তো আপনি কি করতে পারেন, প্রথমে সাধারণত কি করা হয়, 3 ইঞ্চি দেওয়া হয়। 3 ইঞ্চি দিয়ে ওটা হচ্ছে রোলার দিয়ে কম্প্যাক্ট করে ট্রাফিক চলাচলের জন্য সেটা খুলে দেওয়া হয়। সো ট্রাফিক চলতে থাকে, এরপরে আবার 3 ইঞ্চি দিয়ে আবার কম্প্যাকশন করা হয়। সো বিভিন্ন স্টেজে কনস্ট্রাকশন করা সম্ভব, কিন্তু আরসিসির ক্ষেত্রে এই সুযোগ নাই। আরসিসির ক্ষেত্রে যে আপনি প্রথমে 3 ইঞ্চি দিবেন, 3 ইঞ্চি দিয়ে যদি ট্রাফিক খুলে দেয় ওই রাস্তাটা ভেঙে যাবে, কারণ কি 3 ইঞ্চি রাস্তা ওই পরিমাণ লোড নিতে পারবে না। সো আরসিসির ক্ষেত্রে কি করতে হয়, ওই 6 ইঞ্চি পুরো থিকনেসটা একবারে দিতে হয়, দিয়ে আবার একটা মেজর পিরিয়ড অফ টাইম সেটাকে হচ্ছে কিউরিং এর জন্য রেখে দিতে হয়। যদি আমি হাই স্ট্রেংথ কংক্রিটও ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রেও 7 থেকে 14 দিন পর্যন্ত সেটা কিউরিং পিরিয়ডের জন্য রেখে দিতে হয়। তো বাংলাদেশে যে সমস্ত মেজর রোড, এই সমস্ত মেজর রোড আসলে আপনি 7 দিন বা 14 দিন বা 1-2 দিনও কখনোই আপনি আটকায় রাখতে পারবেন না। কারণ বাংলাদেশে আসলে অল্টারনেটিভ রোডের সিস্টেমটা কম, অল্টারনেটিভ রোডের সংখ্যাটা কম। তো এই সমস্ত দিক বিবেচনা করে কিন্তু আসলে আর এই ফ্লেক্সিবল পেভমেন্টটা বেশি ইউজ করা হয়, কারণ স্টেজ কনস্ট্রাকশন সম্ভব। আপনি চাইলে একটা রাস্তার মানে অর্ধেকটা করলেন, বাকি অর্ধেকটা কিছুদিন পরে আপনার ফান্ড শেষ হয়ে গেছে, আপনি বেস দেওয়ার পর্যন্ত করে রেখে দিলেন, সারফেস কোর্সটা পরে দিলেন, এটা সম্ভব। কিন্তু আরসিসির ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না। এরপর হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ বাইন্ডিং ম্যাটেরিয়ালস। আমরা যদি ফ্লেক্সিবল বা বিটুমিনাস কংক্রিটের কথা চিন্তা করি, বিটুমিনাস কংক্রিটের মেন বাইন্ডিং ম্যাটেরিয়ালসটা হচ্ছে বিটুমিন, আর আরসিসির ক্ষেত্রে বাইন্ডিং ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিমেন্ট। বাংলাদেশের জন্য আসলে বাংলাদেশে কোনটা অ্যাভেলেবল, কেউ বলতে পারবেন? বাংলাদেশে আসলে বিটুমিন বেশি অ্যাভেলেবল নাকি সিমেন্ট বেশি অ্যাভেলেবল? স্যার ভিটামিন। বাংলাদেশে বিটুমিন বেশি অ্যাভেলেবল? না, সিমেন্ট স্যার। হ্যাঁ, সিমেন্ট অ্যাভেলেবল। আনসারটা প্রথমে যে বলছে তারটা উল্টা হয়ে গেছে, বাংলাদেশে সিমেন্ট বেশি অ্যাভেলেবল। আমরা সিমেন্ট মানে বাইরে থেকে খুব বেশি ইম্পোর্ট করি না, আমাদের ওই বিভিন্ন যে মানে ইয়ে আছে, সিমেন্ট কোম্পানিগুলো আছে তারাই বাংলাদেশে সিমেন্ট তৈরি করে, বা মানে ম্যাক্সিমাম যেটা করে সেটা হচ্ছে আমরা ওই নেপাল থেকে বা ইন্ডিয়া থেকে কিছু বোর্ডার আমরা ইম্পোর্ট করি, পরে সেগুলোকে ভেঙে সিমেন্ট বানাই। বিটুমিন প্রোডাকশন বাংলাদেশে খুবই কম। বাংলাদেশে টোটাল যে পরিমাণ বিটুমিন লাগে ইয়ারডি, তার মানে মোটামুটি 10% মতো বাংলাদেশে প্রস্তুত করা হয়, বাকি 90%ই আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। বিটুমিনটা মেনলি ওই যে আমরা যে ডিজেল বা পেট্রোল পাই সেটারই একটা বাই প্রোডাক্ট হচ্ছে বিটুমিন। তো বাংলাদেশে তো আসলে কোনো তেলের খনি নাই, সো এটা আমাদের আসলে বাইরের দেশের উপরে নির্ভর করতে হয় এবং সেখান থেকে আমাদের নিয়ে আসতে হয়। তো সেটাই লেখা হয়েছে যে বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে বাংলাদেশের সিমেন্টটা মোর অ্যাভেলেবল, বিটুমিনটা আমাদের ইম্পোর্টের উপরে ডিপেন্ড করতে হয়। সারফেস ক্যারেক্টারিস্টিক্স। সারফেস ক্যারেক্টারিস্টিক্স বলতেছে একটা রিজিড পেভমেন্টের কথা যদি বলি, একটা আরসিসি পেভমেন্টের কথা যদি বলি, এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে যে রিজিড পেভমেন্ট ফ্রি ফ্রম রাটিং। আর রাটিং কি জিনিস? কিছু কিছু রাস্তায় দেখবেন এটা হচ্ছে রাস্তার সারফেস, রাস্তার ক্রস সেকশন, এইখান দিয়ে এবং এইখান দিয়ে ট্রাকের চাকা যায়। তো যেই জায়গা দিয়ে ট্রাকের চাকা যায় সেই রাস্তাটা যদি প্রপারলি ডিজাইন না করা হয় তাহলে বিটুমিনাস কংক্রিট পেভমেন্টের ক্ষেত্রে কি হয়, এই যেখান দিয়ে ট্রাকের চাকা যায় সেই জায়গাটা এরকম স্যানেলাইজড হয়ে যায়, এই যে সেই জায়গাটা এরকম নিচু হয়ে যায়। বাকি জায়গা ঠিক আছে, এই জায়গা দিয়েই শুধু ট্রাক যায়, এ পাশে একটা চাকা এই পাশে একটা চাকা, এই দুইটা জায়গা এরকম নিচু হয়ে যায়, ডিপ্রেশন তৈরি হয়ে যায়। এই এই যে এই ঘটনাটাকে বলা হয় রাটিং। এই রাটিং আরসিসি রোডে এরকম হওয়ার কোনো সুযোগই নাই, কারণ আরসিসি পুরোটা শক্ত রিজিড। তাই সেটাই বলতেছে যে আরসিসি রোডটা ফ্রি ফ্রম রাটিং, কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্টে হাই টেম্পারেচারে এবং যদি সেখানে অ্যাডিকুয়েট পেভমেন্ট থিকনেস না দেওয়া হয়, হাই টেম্পারেচারে গেলে সেখানে রাটিং তৈরি হয়ে যেতে পারে, রাটিং হতে পারে। রাটিং হলে কিন্তু রাস্তাটা বেশি একটা মেজর সমস্যা। যদি একবার এরকম চ্যানেলাইজড হয়ে যায় ট্রাক কখনোই আর এই চ্যানেলের বাইরে যাবে না, সবসময় এর উপর দিয়ে যাইতে থাকবে। আর এর উপর দিয়ে একবার পার্মানেন্ট ডিফরমেশন হইতে গেলে এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। বর্ষাকালে কি হবে, এখানে পানি জমবে, পানি জমলে এই পানি তো ড্রেন আউট হবে না, তাহলে কি হবে, এই পানিটা নিচের দিকে ইনফিল্ট্রেট হইতে থাকবে। নিচের দিকে ইনফিল্ট্রেট হইলে আস্তে আস্তে বিটুমিনের বন্ডিং কমায় দিবে, বন্ডিং কমে রাস্তাটা ক্ষতি করতে শুরু করবে। পেনিট্রেশন অফ ওয়াটার। ওয়াটার পেনিট্রেশন, রিজিড পেভমেন্ট হচ্ছে পুরোপুরি ওয়াটার টাইট।
রিজিড পেভমেন্টের মধ্যে কোনো পানি ঢুকতে পারবে না। সেটা আমরা কিভাবে বুঝতে পারি? আমরা আমাদের বিল্ডিং এর ছাদের দিকে তাকালেই বুঝতে পারবো। যদি বৃষ্টি হয়, ছাদের উপরে যদি পানি জমেও থাকে, সেই পানিটা কিন্তু এই লিক করে আপনার বাসার ভিতরে ঢুকতে পারবে না, কারণ যে কংক্রিটটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ওয়াটার টাইট। কিন্তু বিটুমিনাস কংক্রিট যদি আমরা একটু যত প্রপারলি ডিজাইন করি না কেন, সামান্য কিছু পরিমাণ হলেও সেটা পানি পেনিট্রেট করতে পারে, এটা ফুললি ওয়াটার টাইট করা সম্ভব না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইউটিলিটি লোকেশন। ইউটিলিটি লোকেশন মানে হচ্ছে এই যে রাস্তার পাশ দিয়ে পানির লাইন, গ্যাসের লাইন, এগুলো আছে করার জন্য রাস্তা খোঁড়াখুড়ি করা হয়। তো ঢাকা শহরে রিজিড পেভমেন্ট আরেকটা মানে নেগেটিভ অ্যাসপেক্ট হচ্ছে এইটা। দেখেন, কিছুদিন পর পরই ঢাকা ওয়াসা বলেন বা তিতাস গ্যাস বলেন, এরা কিছুদিন পর পরই রাস্তা খোঁড়াখুড়ি শুরু করে। রিজিড পেভমেন্ট যদি আপনি একবার খোঁড়াখুড়ি করেন, তাহলে সেটাকে আবার পুরোটা ভেঙে আবার নতুন করে কনস্ট্রাক্ট করতে হয়। কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্ট ক্ষেত্রে সুবিধা হচ্ছে জাস্ট আপনি মানে কাজ করলেন, কাজ করার পরে সেটা আবার ওই বিটুমিনাস কংক্রিট দিয়ে আবার ফিল আপ করে দিলেন। এটা হচ্ছে মানে খুব সহজে রিপেয়ার করা সম্ভব। তো সেটাই বলতেছে, ইউটিলিটি লোকেশনের ক্ষেত্রে ফ্লেক্সিবল পেভমেন্টটা মেনটেনেন্স করা বা ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে ইউটিলিটি লোকেশন বসানোটা কম্পারেটিভলি ইজি হয়ে থাকে। গ্লেয়ার অ্যান্ড নাইট ভিজিবিলিটি। নাইট ভিজিবিলিটি বলতেছে যে আরসিসি যে পেভমেন্ট, আরসিসি পেভমেন্টটা রাত্রেবেলায় একদম এরকম গ্রে কালার হয়ে থাকে, একদম গ্রে কালার হইতে থাকে এবং ক্যান কজ গ্লেয়ার আন্ডার সানলাইট। গ্লেয়ার মানে হচ্ছে আপনি একটা রাস্তার কথা চিন্তা করেন, যে একটা আরসিসি রাস্তার কথা চিন্তা করি, একদম দুপুরবেলায় যখন এর উপরে অনেক মানে একদম ফুল সানলাইট পড়তেছে, এখানে এই সানলাইটটা সে রিফ্লেক্ট করে সেখানে মানে কিছুটা ওই মরিচিকার মতো গ্লেয়ার তৈরি করতে পারে। তো বিটুমিনাস রাস্তার ক্ষেত্রে সুবিধাটা কি, বিটুমিনাস রাস্তা যেহেতু কালো, এ কি করে পুরো সানলাইটটা শোষণ করে নেয়, এ রিফ্লেক্ট কম করে। রিফ্লেক্ট যদি না করে, সে রিফ্লেক্ট হয়ে আপনার চোখে এসে লাগবে না, অর্থাৎ আপনার ভিজিবিলিটিটা বেটার থাকবে। ট্রাফিক ডিসলোকেশন ডিউরিং কনস্ট্রাকশন। ট্রাফিক ডিসলোকেশন মানে হচ্ছে যখন কনস্ট্রাকশন করব তখন ট্রাফিকের সমস্যা হবে কিনা, যেটা কিছুক্ষণ আগেই বললাম যে ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে ট্রাফিকের প্রবলেম সমস্যাটা কম হয়, কারণ আপনি একটা লেন করতেছেন আর একটা লেন ওপেন রাখা যায়, অথবা যেই লেন করতেছেন সেই লেনে জাস্ট ওই বেস লেয়ারের পরে ট্রাফিকের জন্য আপনি উন্মুক্ত করতে পারেন, অথবা বিটুমিনাস কংক্রিট ঢালাই দেওয়ার কিছুক্ষণ পরেই সেটা একটু ঠান্ডা হলে আপনি ট্রাফিকের জন্য উন্মুক্ত করে দিতে পারেন। কিন্তু আরসিসির ক্ষেত্রে সেটা সম্ভব না। আরসিসির ক্ষেত্রে যদি আমরা নর্মাল কংক্রিট ইউজ করি বা নর্মাল সিমেন্ট ইউজ করি, তাহলে 28 দিন পর্যন্ত কিউরিং এ রেখে দিতে হয়, অথবা যদি আমরা হাই স্ট্যান্ড বা আর্লি স্ট্যান্ড সিমেন্টও ইউজ করি, সেটার ক্ষেত্রে আমাদের 7 থেকে 14 দিন পর্যন্ত রেখে দিতে হয়। তো সেখানে ট্রাফিক ডিসলোকেশন হইতে থাকে। ফুয়েল কনজাম্পশন, এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, সেটা হচ্ছে ফুয়েল কনজাম্পশন। ফুয়েল কনজাম্পশন মানে হচ্ছে একটা রাস্তা তৈরি করতে আমার কি পরিমাণ আসলে জ্বালানি কনজাম্পশন হয়। এটাও বেশ একটা ইন্টারেস্টিং জিনিস। যে বলা আছে যে ফ্লেক্সিবল পেভমেন্ট তৈরি করতে রিজিড পেভমেন্টের প্রায় 5 গুণ বেশি ফুয়েল লাগে। কেন ফুয়েল লাগে? এখানে মানে অনেকগুলো ফ্যাক্টর আছে, কিছু কিছু আছে অনেক হাই অ্যাডভান্সড রিসার্চ থেকে বের করা, আর কিছু কিছু একদম ইন জেনারেল। এই ফ্লেক্সিবল পেভমেন্ট বা বিটুমিনাস পেভমেন্টে ফুয়েল বেশি লাগার, জ্বালানি বেশি লাগার মেইন একটা কারণ হচ্ছে বিটুমিনটাকে হিট দিতে হয়। বিটুমিনটাকে হিট দিয়ে গলায়ে তারপরে সেটার সাথে পাথর মিক্স করে তারপরে বিটুমিনাস কংক্রিটটাকে লে করা হয়। তো সেক্ষেত্রে মোটামুটি ফুয়েলের পরিমাণটা বেশি লাগে, এটা হচ্ছে একদম বেসিক জিনিস। এটার পাশাপাশিও আরো অনেকগুলা ফ্যাক্টর আছে ফুয়েল কনজাম্পশনের ক্ষেত্রে, সেটা আসলে মানে অনেক, এটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে। বিটুমিনাস কংক্রিটের ক্ষেত্রে বলা হয় যে এটা সবসময় গাড়িটা আপওয়ার্ড চলতে থাকে, তো আপওয়ার্ড চলতে থাকলে বেশি মানে ফুয়েল কনজাম্পশনটা তুলনামূলক বেশি হয়। তো সেটা অ্যাডভান্স কথাবার্তা, সেটার মধ্যে আমরা না আসি, আমরা একদম বেসিক পর্যায়ে থাকি। সে এখানে যেহেতু বিটুমিনটাকে হিট দেওয়ার প্রয়োজন হয়, তো হিট দিতে গেলে সেখানে আমাদের এনার্জি কনজাম্পশনটাও বেশি হয়। কম্প্যাকশন ইকুইপমেন্ট। কম্প্যাকশন ইকুইপমেন্ট মানে হচ্ছে রাস্তার ক্ষেত্রে কম্প্যাকশনের ক্ষেত্রে আমরা কি কি ইকুইপমেন্ট ইউজ করি। ফ্লেক্সিবল পেভমেন্ট বা বিটুমিনাস পেভমেন্টের ক্ষেত্রে আমরা মোটামুটি সবাই জানি, এটা হচ্ছে আমরা বিভিন্ন রোলার ইউজ করি। আর আরসিসির ক্ষেত্রে জাস্ট ওই ভাইব্রেটর যেটা ইউজ করি সেটার মাধ্যমে আমরা কম্প্যাকশন করতে পারি। ফাইনালি আছে লাইফ সাইকেল কস্ট। লাইফ সাইকেল কস্ট মানে কি, যে টোটাল কস্ট, তার ইনিশিয়াল কস্ট, মেইনটেনেন্স কস্ট, ভেহিকল অপারেটিং কস্ট, সবকিছু মিলাই আসলে কোনটা বেটার। রিসার্চ বলতেছে যদি সব কস্ট চিন্তা করা হয়, তাহলে সেক্ষেত্রে ফ্লেক্সিবল পেভমেন্টের থেকে রিজিড পেভমেন্টটা বেশি চিপ বা বেশি সস্তা, বেশি ইফেক্টিভ। কারণ রিজিড পেভমেন্টে মেনটেনেন্স কস্টটা কম, যদিও ইনিশিয়াল কস্টটা বেশি, মেনটেনেন্স কস্টটা কম। এর কিছুদিন পর পর ভেঙে যাবে না, অনেক দিন পর্যন্ত সার্ভিস দিতে পারবে। যদি একটা রিজিড পেভমেন্ট 40 বছর সার্ভিস দিতে পারে এবং ফ্লেক্সিবল পেভমেন্ট 20 বছর দিতে পারে, তার মানে কি রিজিড পেভমেন্টটা ফ্লেক্সিবল পেভমেন্টের থেকে দ্বিগুণ টাইম সার্ভিস দিতে পারতেছে। এই সমস্ত কস্ট চিন্তা করলে রিজিড পেভমেন্টটা মানে ওভারঅল বেটার পারফর্ম করে।
কিন্তু এখানেও কিন্তু আবার কিছু লিমিটেশন থেকে যায়, যেটার কারণে আমরা চাইলেই সমস্ত জায়গায় রিজিড পেভমেন্ট দিতে পারবো না। আপনি সাপোজ একটা রাস্তা, সাপোজ উত্তর ইউনিভার্সিটির সামনের রাস্তাটা যদি আমরা হঠাৎ করে রিজিড পেভমেন্ট করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে পুরা ওই পিরিয়ডটা, কনস্ট্রাকশন পিরিয়ডটা ট্রাফিক ডিসলোকেশন করতে হবে। তো সেই ট্রাফিকটা তো অন্য কোনো গিয়া কোথাও গিয়ে আবার অ্যাপিয়ার করবে। আমি যদি এই রাস্তাটা বন্ধ করে দিই, তো সেই ট্রাফিকটা তো আইদার ওই বিরুলিয়া ব্রিজ দিয়ে অন্য কোথাও গিয়ে মিলবে, তো সেখানে তো আবার একটা প্রবলেম ক্রিয়েট করবে। তো সেই জন্য আরকি মোটামুটি যেগুলা হাই ইমপ্যাক্ট জোন, বাংলাদেশে এখন অনেকগুলো রিজিড পেভমেন্টের কাজ হইতেছে। যেমন বিশেষ করে বাজারের জায়গাগুলা বা যে সমস্ত জায়গাতে ট্রাফিক অনেকক্ষণ দাঁড়ায় থাকে, সেখানে লোডটা তুলনামূলক বেশি পড়ে। এই সমস্ত পয়েন্টগুলোকে রিজিড পেভমেন্ট করা হইতেছে, আরসিসি রোড করা হইতেছে। এবং বাকি যেগুলা কানেক্টিং, যেখানে গাড়ি থেমে থাকতেছে না, কন্টিনিউয়াস চলতে থাকতেছে, এই সমস্ত জায়গাগুলোকে ফ্লেক্সিবল পেভমেন্ট করা হয়। সো এখান থেকে যে লাস্টে একটা কথা লেখা আছে, দ্য চয়েস অফ পেভমেন্ট টাইপ অফ এ পেভমেন্ট ইজ গভর্নড বাই দ্য টাইপ অফ ট্রাফিক অ্যান্ড সয়েল কন্ডিশন। তার মানে হচ্ছে কি টাইপের আমরা পেভমেন্ট ইউজ করব, সেটা দুইটা জিনিসের, মেজর দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে ট্রাফিকের উপরে, আর একটা হচ্ছে সয়েল কন্ডিশন। ট্রাফিক মানে হচ্ছে সেখানে কি ধরনের গাড়ি চলাচল করবে, সেখান থেকে কি পরিমাণ লোড করবে, সেগুলোর উপরে। আর একটা হচ্ছে সয়েল কন্ডিশন, যে সেখানে আসলে কি ধরনের সয়েল আছে। এখানে আরেকটা কথা লেখা, ইন কেস অফ এরিয়াস হোয়ার সয়েল সাবগ্রেড ইজ উইক। তার মানে হচ্ছে ধরেন সফট ক্লে আছে, কাদামাটি আছে, এবং ড্রেনেজ কন্ডিশন খারাপ, যেখানে পানি নামবে না, রাস্তাতে পানি জমে থাকতে পারে, এই সমস্ত কেসে রিজিড পেভমেন্ট বেটার। আর যে সমস্ত কেসে মোটামুটি সয়েল কন্ডিশনটা ভালো, ট্রাফিক মানে এরকম থেমে থাকতেছে না, ট্রাফিক মানে কন্টিনিউয়াস চলতেছে, এই সমস্ত কেসে যদি কস্ট চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে ফ্লেক্সিবল পেভমেন্টটা বেশি ইকোনমিক্যাল। সেখান থেকে কিন্তু প্রশ্ন এরকম থাকতে পারে, যাতে যাতে সেক্ষেত্রে আপনি এখানে অনেকগুলা পয়েন্ট লেখা আছে, আপনাকে যে প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করতে হবে বিষয়টা এরকম না। প্রত্যেকটা পয়েন্ট পড়বেন, পড়ে আপনার জাস্টিফিকেশনে কি মনে হয় যে কোন কন্ডিশন, আমি আপনাকে একটা কন্ডিশন দিয়ে দিলাম। এখন বললাম যে সাপোজ ঢাকা থেকে চিটাগং একটা হাইওয়ে প্রজেক্ট করা হবে, সেখানে সফট ক্লে সয়েল আছে, এবং সেখানে হচ্ছে মেজরিটি হচ্ছে ট্রাক চলাচল করবে, ভারী ট্রাক চলাচল করবে। এখন আপনি কি ধরনের রাস্তা বানাবেন? সেক্ষেত্রে সাপোজ আপনি আনসার করলেন যে ঠিক আছে, তাহলে আমি রিজিড পেভমেন্ট বানাবো। কেন রিজিড পেভমেন্ট বানাবেন, এখান থেকে কয়েকটা মেজর পয়েন্ট নিয়ে তখন আপনাকে ব্যাখ্যা করতে হবে যে এই কারণে আমি রিজিড পেভমেন্ট বানাইতেছি। এখানে কিছু ফিগার দেওয়া আছে, এটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট, এটা হচ্ছে রিজিড পেভমেন্ট। এ পর্যন্ত ছিল হচ্ছে আমাদের ওভারঅল পেভমেন্ট। এখন আমরা আসতেছি যে আমাদের যে মেজর দুইটা টাইপের পেভমেন্ট, একটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট বা বিটুমিনাস পেভমেন্ট, আর একটা হচ্ছে রিজিড পেভমেন্ট বা আরসিসি পেভমেন্ট। প্রথমত আসি যে ফ্লেক্সিবল পেভমেন্ট আসলে কি জিনিস। ফ্লেক্সিবল পেভমেন্টটা বলতেছে, হট মিক্স অ্যাসফল্ট পেভমেন্টস আর ক্লাসিফাইড as flexible pavements because the total pavement structure deflects or flexes under loading। কথাটা খুবই ইম্পর্টেন্ট, আমরা আসলে অনেকেই ফ্লেক্সিবল পেভমেন্ট এর ডেফিনেশন জানি না। এই যে বিটুমিনাস যে পেভমেন্ট, এই বিটুমিনাস পেভমেন্টটাকে ফ্লেক্সিবল পেভমেন্ট কেন বলা হয়, সেই ডেফিনেশন জানি না। এই জিনিসটা জানাটা ইম্পর্টেন্ট। এই যে দেখেন, এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল পেভমেন্ট, বা আমরা সচরাচর যেটা দেখে থাকি আমাদের উত্তরা ইউনিভার্সিটির সামনে যে রাস্তাটা, এগুলো হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট। এখন কথা হচ্ছে এটাকে ফ্লেক্সিবল পেভমেন্ট কেন বলা হয়। এটা বলার কারণ হচ্ছে এই পেভমেন্টটা ইউজ করতে আমরা বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে, সরি বানাইতে কনস্ট্রাক্ট করতে আমরা বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করছে হচ্ছে বিটুমিন। বিটুমিনের প্রপার্টিজ কি, আপনারা বিটুমিনের বিভিন্ন টেস্ট করে আসছেন ট্রান্সপোর্টেশন টু সেশনালে। বিটুমিনের প্রপার্টিজ হচ্ছে, এটা হচ্ছে এর কিছু পরিমাণ টেনসাইল স্ট্রেস থাকে, টেনসাইল স্ট্রেংথ থাকে। সেটা কিভাবে বুঝতেছি, আপনারা ডাক্টিলিটি টেস্ট করছেন, তো ডাক্টিলিটি টেস্টে কি পাইছেন, যখন এটাকে আস্তে আস্তে টান দেওয়া হয়, সেটা কিন্তু কিন্তু ভেঙে যায় না, এটা আস্তে আস্তে ইলংগেট হইতে থাকে। ইলংগেট হওয়ার পরে যখন একবার চিকন হয়ে যায়, তখন সে ভেঙে যায়। তো ফ্লেক্সিবল পেভমেন্টের, এটাকে ফ্লেক্সিবল পেভমেন্ট বলার মেইন উদ্দেশ্য বা মেইন কারণটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে ইলাস্টিকের মতো কাজ করে। ইলাস্টিক কেমন, এই যে এটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট, এর উপর দিয়ে যখন গাড়ি যাইতেছে, তখন এই গাড়ির লোডের কারণে এই কিছুটা এরকম ডিফ্লেক্ট করে, সামান্য পরিমাণ ডিফ্লেক্ট করে, এমন খুব বেশি ডিফ্লেক্ট না যেটা আমরা মানে সরাসরি খালি চোখে দেখতে পারবো। এই পুরো স্ট্রাকচারটা, পুরো পেভমেন্টের যে লেয়ারটা, পুরো লেয়ারটা সামান্য পরিমাণ ডিফ্লেক্ট করে। আবার যখন লোডটা চলে যেতেছে, এ আবার আগের অবস্থায় ফেরত চলে আসে, প্লাস্টিকের মতো। এই যে এটা ফ্লেক্স করতেছে, অর্থাৎ লোড আসলে সেটা ডিফর্ম করতেছে, লোড চলে গেলে আবার আবার আগের জায়গায় ফেরত চলে আসতেছে। এই ঘটনাটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। এই ফ্লেক্সিবিলিটির কারণে এই রোডটাকে বলা হয় হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট। আরসিসির রোড, যেটা আরসিসি রোড কিন্তু কখনো এরকম ডিফ্লেক্ট করবে না, সেটা এর উপরে যখন ট্রাফিক যাবে এ পুরো এরকম সোজাই থেকে যাবে। এই ফ্লেক্সিবল পেভমেন্টটা এরকম জাস্ট এরকম ফ্লেক্স করতে পারে, এজন্য এই রোডটাকে বলা হয় ফ্লেক্সিবল পেভমেন্ট। তাহলে আপনাদের এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার কিছুক্ষণ আগে যে রাটিং বললেন, তো রাটিং এ তো এরকম এরকম বেঁকে যায়, এরকম বেঁকে যায়।
রাটিং এর যে ঘটনাটা সেই ঘটনাটা হচ্ছে সেখানে পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে গেছে। ফ্লেক্সিবল পেভমেন্টের বেসিক বেসিক যে কনসেপ্ট সেটা হচ্ছে যখন লোড যাবে চাকা যাবে তখন সে ডিফ্লেকশন হবে, যখন চাকাটা চলে আসবে তখন আবার সে আগের জায়গায় ফেরত চলে আসবে। কিন্তু এই যে রাটিং এর যে ঘটনাটা, রাটিং এর ঘটনা কি হয়, এই রোডটা, এই রোডের যদি আমরা এই লেয়ারটা যদি চিকন করে দিই তাহলে কি এর লোড নেওয়ার ক্ষমতাটা কমে যাবে। এখন এর উপরে যদি আমি ভারী ট্রাক চালাই, তো ট্রাকের চাকা যখন যাইতেছে তখন তো এর ডিফ্লেক্ট করতেছে, ডিফ্লেক্ট করার পরে এর ইলাস্টিক ধর্মটা নষ্ট হয়ে যাইতেছে। এ কি হইতেছে, এ পুরাপুরি পার্মানেন্ট ডিফর্মেশনে চলে যেতেছে, অর্থাৎ এই যে এরকম ডিফর্ম হয়েছে, এই লোড চলে যাওয়ার পরেও আর আগের অবস্থায় ফেরত আসতে পারতেছে না। এটাই হচ্ছে পার্মানেন্ট ডিফর্মেশন। এই তখন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রাটিং। তাছাড়া হচ্ছে যদি প্রপারলি ডিজাইনটা একটা ফ্লেক্সিবল পেভমেন্ট হয়, এর বৈশিষ্ট্য হবে যখন ট্রাক যাবে তখন এটা সামান্য ডিফ্লেক্ট করবে, চলে যাওয়ার পরে আবার আগের অবস্থায় ফেরত চলে আসবে। এই জন্য এগুলাকে বলা হয় ফ্লেক্সিবল পেভমেন্ট। তো সেটাই, সেই কথাটা এখানে লেখা আছে। A flexible pavement structure is typically composed of several layers of material. বিভিন্ন লেয়ার দিয়ে এই স্ট্রাকচারটা বানানো হয়। Each layer receives the load from the above layer and spreads them out. মানে উপর থেকে, উপরের লেয়ার থেকে সে লোড নেয়, নিয়ে নিচের লেয়ারে সে ডিস্ট্রিবিউট করে দেয়। Thus further down the pavement structure a particular layer is less load it must carry. তার মানে হচ্ছে এই যে এখানে যদি আমি দেখাই, এটা ফ্লেক্সিবল পেভমেন্টের বিভিন্ন লেয়ার এখানে দেখানো আছে। সবার উপরে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় সারফেস কোর্স বা ওয়্যারিং কোর্স, এটা হচ্ছে বিটুমিনাস কংক্রিটের যে লেয়ার সেটা। তার নিচে থাকে হচ্ছে গ্রানুলার বেস কোর্স। এই বেস কোর্সটা হচ্ছে আইদার ব্রিক চিপসেরও হইতে পারে, স্টোন চিপসেরও হইতে পারে। মোটামুটি আমাদের যে মেজর যে সমস্ত রোড, মেজর রোডের ক্ষেত্রে অবশ্যই স্টোন চিপস ইউজ করা হয়। তার নিচে থাকে একটা গ্রানুলার সাববেস কোর্স, এখানে বালি ইউজ করা হইতে পারে, নরম পাথর সফট রক ইউজ করা হইতে পারে, এবং সবার নিচে থাকে হচ্ছে মাটি বা সাবগ্রেডের লেয়ার। এখন এই যে লোড ডিস্ট্রিবিউশনটা, ফ্লেক্সিবল পেভমেন্টের লোড ডিস্ট্রিবিউশনটা ভালো করে খেয়াল করুন। যখন এই চাকা থেকে লোডটা পড়বে, মেজর প্রথম লোডটা নিবে হচ্ছে সারফেস কোর্স, তারপরে সে লোড নেওয়ার পরে তার থেকে কম পরিমাণ লোড সে নিচে বেস কোর্সে পাস করে দিবে। বেস কোর্স আবার লোড নেওয়ার পরে তার থেকে কম পরিমাণ লোড সাব বেস কোর্সে পাস করে দিবে, এবং সাব বেস কোর্স থেকে একদম সামান্য পরিমাণ লোড সে সাবগ্রেডে পাস করবে। কারণ কি, সাবগ্রেডটা হচ্ছে সব থেকে সফট লেয়ার, এটা হচ্ছে মাটির লেয়ার। এর থেকে উপরে যে সমস্ত লেয়ার গুলো আছে সেগুলোর স্ট্রেংথ বেশি, তাই সাবগ্রেডে সব থেকে কম পরিমাণ, সামান্য পরিমাণ লোড পাস করতে হবে যাতে সাবগ্রেডে কোনো ক্ষতি না হয়, কোনো ডিফ্লেকশন না তৈরি হয়। এরপরে যেটা আছে, ইন ফ্লেক্সিবল পেভমেন্টস ম্যাটেরিয়ালস আর ইউজুয়ালি অ্যারেঞ্জড ইন অর্ডার অফ ডিসেন্ডিং লোড বিয়ারিং। স্যার বলেন। আজকে কি স্যার এখানে শেষ করা যায় না? মানে কেন, আমার তো ক্লাস টাইম আরো 10 মিনিট আছে। না স্যার, যে ইফতারের সময় আসতে তো ইফতার তো আনা লাগে। মানে কারো কোনো একজনের পার্সোনাল সমস্যা হলে সে আপনি লিভ নিয়ে চলে যান, অসুবিধা নেই। আমি আর মোটামুটি 5-6 মিনিট পর তো আর কি এটা হবে। অনেকেরই সমস্যা স্যার। দেখেন ইফতার আনতে আপনাদের, যাইতে হবে তো স্যার। আপনাদের ক্লাস টাইম হচ্ছে 5টা 45 পর্যন্ত। আমি বললাম তো আপনাদের যাদের যাদের সমস্যা আছে তারা তারা লিভ নিয়ে চলে যান, সমস্যা নেই। আইডি গুলা কি স্যার ইনকলে দিয়ে দিব? আইডি আইডি দিতে হবে না, আইডি তো আমি তো, আপনার আমার ক্লাস তো প্রথম করতেছেন না, আইডি তো অটোমেটিক্যালি আমি পেয়ে যাবো, জেনারেট হয়ে যাবে রিপোর্ট। স্যার ওই যে লাস্ট পর্যন্ত না থাকলে যদি না পাই স্যার এই জন্য বলুন। ওকে স্যার। সবার থাকবে, কে কতক্ষণ ছিল সবারটাই থাকে, সমস্যা নেই। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আমি মোটামুটি আর 5 মিনিট পর্যন্ত এক্সটেন্ড করব, এরপরে বন্ধ অফ করে দিব। এরপর সে কথাটা লেখা আছে যে ফ্লেক্সিবল পেভমেন্টস এ ম্যাটেরিয়াল আর ইউজুয়ালি অ্যারেঞ্জ ইন অর্ডার অফ ডিসেন্ডিং লোড বিয়ারিং ক্যাপাসিটি। ডিসেন্ডিং লোড বিয়ারিং ক্যাপাসিটি তার মানে হচ্ছে যেই যেই ম্যাটেরিয়ালসগুলোর লোড বিয়ারিং ক্যাপাসিটি সব থেকে বেশি সেগুলো উপরের দিকে ইউজ করা হয়, এবং সেগুলো লোড বিয়ারিং ক্যাপাসিটি কম সেগুলো আস্তে আস্তে নিচের দিকে ইউজ করা হয়। এই লেয়ারটার কথা যদি চিন্তা করি, এই বিটুমিনাস কংক্রিটের লোড বিয়ারিং ক্যাপাসিটি সব থেকে বেশি, তাই সেটা সব থেকে উপরের লেয়ার ইউজ করা হবে। তারপরে বিটুমিনাস কংক্রিটের নিচে পাথর, তারপরে বালি বা সফট রক, এরপরে হচ্ছে মাটি। এইভাবে ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়। কারণ কি, কারণ আমি যেটা বললাম যে যখন লোডটা আসবে উপরের লেয়ারগুলো বেশি লোড নিতে থাকবে, বেশি লোড নেওয়ার পরে কম পরিমাণ লোড নিচের লেয়ার এসে পাস করতে থাকবে। ফ্লেক্সিবল পেভমেন্টের যে মানে টিপিক্যাল একটা ফ্লেক্সিবল পেভমেন্টের যে লেয়ারগুলো থাকে সেগুলো এখানে দেখানো আছে। সবথেকে উপরে যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে সারফেস কোর্সের লেয়ার, এটা হচ্ছে টপ লেয়ার, দিস ইজ দ্য টপ লেয়ার এন্ড দ্য লেয়ার দ্যাট কামস ইন কন্ট্যাক্ট উইথ ট্রাফিক। ইট মে বি কম্পোজড অফ ওয়ান অর সেভারাল ডিফারেন্ট হট মিক্স অ্যাসফল্ট সাব লেয়ার্স। তার মানে হচ্ছে এই ফিগারটা যদি দেখাই, এটাই হচ্ছে আমাদের সারফেস লেয়ার বা সারফেস কোর্স। এটা হচ্ছে বিটুমিনাস হট মিক্স অ্যাসফল্ট দিয়ে তৈরি করা হয়। বিটুমিনাস হট মিক্স অ্যাসফল্টের একটা লেয়ারও থাকতে পারে বা একাধিক লেয়ারও থাকতে পারে। যেমন যেটা বললাম, যদি 6 ইঞ্চি হয় সাধারণত 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দুইটা লেয়ার দেওয়া হয়।
এরপর হচ্ছে বেস কোর্স, দিস লেয়ার ইজ ডিরেক্টলি বিলো দ্য সারফেস কোর্স অ্যান্ড জেনারেলি কনসিস্ট অফ অ্যাগ্রিগেট। তার মানে হচ্ছে এই যে সারফেস কোর্সের নিচেই যে লেয়ারটা থাকে এটা হচ্ছে বেস কোর্স। এই বেস কোর্সটা সাধারণত বড় বড় মানে পাথর দ্বারা ইয়ে করা হয়, মানে গ্রানুলার পাথর দ্বারা দেওয়া হয়। সেই পাথরটা বা গ্রানুলার ম্যাটেরিয়াল হিসেবে ব্রিক চিপসও ইউজ করা যেতে পারে, স্টোন চিপসও ইউজ করা যেতে পারে, তবে স্টোন চিপস হচ্ছে বেশি প্রিফার্ড। এরপর হচ্ছে সাববেস কোর্স। সাববেস কোর্স হচ্ছে একদম বেস কোর্সের নিচে, বেস কোর্সের নিচে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে সাববেস কোর্স। এটা হচ্ছে একটা অপশনাল কোর্স। অপশনাল কেন বলতেছি, কারণ এই মাটি তার নিচে যে সাবগ্রেডটা আছে এটা যদি সাফিসিয়েন্টলি শক্ত হয়, মেনলি এটা সিভিয়ার ভ্যালু যদি 25 এর থেকে বেশি হয় তখন আর এই কোর্সটা প্রয়োজন হয় না, তবে এরকম শক্ত মাটি আসলে খুবই রেয়ার, খুব একটা বেশি পাওয়া যায় না। তাই বেস কোর্সের নিচে সেফ হচ্ছে একটা সাববেস কোর্স দেওয়া, সাববেস কোর্সের নিচে তারপরে সাবগ্রেড কোর্স দেওয়া। তারপরে বলতেছে typical pavement structure consists of the surface course and the underlying base and subbase courses. Each of these layers contributes to structural support and drainage. So, এই পর্যন্তই মোটামুটি আমরা আজকে রাখবো, এই সারফেস সাববেস কোর্স পর্যন্ত, মানে একটা পেভমেন্ট ফ্লেক্সিবল পেভমেন্টের কি কি লেয়ার আছে সে পর্যন্তই রাখবো। আমাদের এই চ্যাপ্টারে আর মোটামুটি কিছুটা বাকি আছে, সেটা হচ্ছে আমরা যে বিভিন্ন লেয়ার চিনলাম, যে উপরে যেটা থাকে সেটা সারফেস কোর্স, তার নিচে বেস কোর্স, তার নিচে সাববেস কোর্স এবং একদম নিচে থাকে হচ্ছে সাবগ্রেড বা মাটি। এর পরের ক্লাসে আমরা এই সারফেস কোর্সের ফাংশন কি কি, সে কি কি কাজ করে, সে কিভাবে লোড ডিস্ট্রিবিউশন করে, তার ক্যারেক্টারিস্টিক্স কি, বেস কোর্সের কাজ কি, তার বৈশিষ্ট্য কি, সে কিভাবে লোড ডিস্ট্রিবিউশন করে, সাববেসের বৈশিষ্ট্য কি, লোড ডিস্ট্রিবিউশন কিভাবে করে, এই জিনিসগুলো আমরা পরের ক্লাসে শিখব। আমাদের মোটামুটি পরের ক্লাসে হলে পরের ক্লাসে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, পরের চ্যাপ্টারে আমরা হয়তো কিছুটা শুরু করতে পারবো। তো পরের ক্লাসটা কিন্তু আপনাদের ফ্রাইডেতেই ক্লাস হবে। ই সেকশনের সিআর আছেন? ই সেকশনের সিআর ক্লাসে আছেন? জি, এই সেকশন থেকে আসি স্যার। হ্যাঁ, আপনাদের ফ্রাইডেতে আমি চাইতেছি হচ্ছে ডি সেকশন এবং ই সেকশন একসাথে মার্জ করে ক্লাস নিতে, যেহেতু একই কন্টেন্ট। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ফ্রি টাইম কখন থাকে, মানে ডি সেকশনের একটা ফ্রি টাইম হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত, মানে আগের রুটিন অনুযায়ী 12টা থেকে 1টা পর্যন্ত ছিল, যেই পিরিয়ডে আপনাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2 সেকশনাল ছিল সামিয়া ম্যাডামের সাথে। এর আগের কোনো একটা ফ্রাইডেতে আমি আপনাদেরকে একসাথে মার্জ করে ক্লাস নিয়েছিলাম, কারণ ম্যাডামের কোনো ক্লাসের প্রয়োজন ছিল না, আপনাদের আগেই সেকশনাল শেষ হয়ে গেছিল। তো ম্যাডামের সাথে একটু মানে ম্যাডামের যদি ক্লাস থাকে ম্যাডামের সাথে একটু মানে কমিউনিকেট করে ম্যাডামের যদি ক্লাস লাগবে কিনা বা ম্যাডাম এই ফ্রাইডেতে ক্লাস নেবে কিনা এটা একটু ইনশিওর করে আমাকে জানাবেন। যদি ম্যাডাম ক্লাস না নেয় তাহলে সেক্ষেত্রে ওই টাইমে আমরা ডি সেকশন এবং ই সেকশন একসাথে মানে ক্লাসটা নিয়ে নেব। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ফ্রাইডের ক্লাসে দেখা হবে, অনলাইন ক্লাসে দেখা হবে। আপনারা লিভ নিতে পারেন।